আমরা গতদিন ক্লাসে নিউটনের তৃতীয় সূত্রে আলোচনা করেছি, ভরবেগ সম্বন্ধে আলোচনা করেছি এবং সংঘর্ষ নিয়ে আলোচনা করেছি, প্রতিক্রিয়া বলও মোটামুটি আলোচনা করেছি। আমি আজকে আরেকটু প্রতিক্রিয়া বল নিয়ে কথাবার্তা বলবো। প্রতিক্রিয়া বল আসলে জিনিসটা কি এবং এর উপলব্ধিটা কি, এটা জানা খুব প্রয়োজন। এটা না জানতে পারলে আমরা অনেক কিছুই শিখতে পারবো না, ঘর্ষণ টর্ষণ এগুলো আমরা ঠিক বুঝতে পারবো না। অতএব প্রতিক্রিয়া বলতে আমরা একটু আগে জেনে নিই। আচ্ছা, আমরা কিন্তু একটা কথা বলি, খুব সুন্দর কথা, যে ক্লাস 9-10-এও তোমরা এটা পড়েছো যে পড়ন্ত বস্তু ওজন শূন্য। যখন কোনো বস্তু মুক্ত হয়ে পড়ে তখন সে ওজন শূন্য থাকে। ভালো কথা। আমার কথা হলো এই যে বস্তুটা কি সমবেগে পড়ে না অভিকর্ষ ত্বরণে পড়ে? নিঃসন্দেহে উপর থেকে নিচে যখন পড়ে মহাকর্ষ বল কাজ করে। মহাকর্ষ বলের ত্বরণ হচ্ছে জি, আমরা বলি অভিকর্ষ ত্বরণ জি, জি ইন্টু বস্তুটার ভর, এই হচ্ছে বল। অতএব mg একটা বল বস্তুর উপর সবসময় ক্রিয়া করে পৃথিবীর কেন্দ্রের দিকে, ফলে হরদম এর বেগ বাড়তে থাকে, অর্থাৎ ত্বরণ হয়। ত্বরণ থাকা মানে বল থাকা। সমবেগে যদি পড়তো কিংবা যদি স্থির থেকে যেত তাহলে আমরা বলতাম না, কোনো বল কাজ করছে না। কিন্তু অভিকর্ষ ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণে বস্তুটা পড়ছে, বস্তুটা ত্বরান্বিত হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, অতএব বল ক্রিয়া করছে। অথচ আমরা বলছি যে বস্তুটা ওজন শূন্য। তাহলে বল আর ওজনের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? এটা আমাদের একটা জানার প্রশ্ন, এবং এটা বুঝলেই তখন বলতে পারবো যে মুক্ত অবস্থায় পড়ন্ত বস্তু ওজন শূন্য ও যা ওজন আছে, বল আছে, এটা কনফার্ম। আচ্ছা, আসো ধরো ঠিক আছে, ধরো আমার হাতটা আমি এইভাবে রেখেছি। আমি এভাবে কিভাবে রেখেছি, এদিক দিয়ে কাজ করে দেখাই। আমি এভাবে কিভাবে রেখেছি, আমি যদি এই মুহূর্তে অজ্ঞান হই বা ঘুমিয়ে যাই, আমার হাতটা ধপাস করে নিচে পড়ে যাবে। তাহলে আমি এইভাবে রেখেছি, আমার হাতে যে ওজন, সেই ওজনের সমান একটা বল আমি প্রয়োগ করে রেখেছি। পৃথিবী তাকে নিচের দিকে টানছে mg বল দিয়ে। আমি সেই পরিমাণ একটা বল হাতে প্রয়োগ করে এই মাংসপেশির সাহায্যে, নার্ভের সাহায্যে বা যা ঘটবে তবে এই আমি এই হাতটাকে ধরে রেখেছি। অর্থাৎ আমি এই মুহূর্তে যে বল দিচ্ছি সেটা আমার হাতের ওজনকে সমতা সৃষ্টি করছে, অর্থাৎ নিচের দিকে ক্রিয়াশীল বল আর আমার দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল দুটো সমান হওয়ার কারণে এই জায়গাতে হাত স্থির আছে। এখন আমি আমার এই ফাইলটা আমি হাতের উপর রাখতে চাই। আচ্ছা, আমি কিন্তু এখন সম পরিমাণ বল দিয়ে রেখেছি। আমার বডি জানছে, ব্রেন জানছে যে এই পরিমাণ বল দেওয়া দরকার। আমি যেই হাতের পরে এই বলটা ছেড়ে দেব, সঙ্গে সঙ্গে সে আমাকে হাতটা ঝুঁকিয়ে নামিয়ে দিচ্ছিল, কারণ আগের চেয়ে বল বেশি হয়ে গেছে, আমার সেই পরিমাণ বল দেওয়া ছিল না, অতিরিক্ত বলের কারণে হাত নেমে যাচ্ছিল। আমি আবার সেই পরিমাণ বল দিয়ে তাকে এভাবে খাড়া ধরে রেখেছি। অর্থাৎ আমি কিন্তু একটা উল্টা পরিমাণ বল প্রয়োগ করছি উপর দিকে, আর আমার হাতের উপর বল প্রয়োগ করছি। যে বলটা প্রয়োগ করছে এটা হচ্ছে ক্রিয়াশীল বল, আর আমি তাকে যে বলটা প্রয়োগ করছি, অর্থাৎ এই বস্তুটা আমার হাত দ্বারা যে বল অনুভব করছে সেটা হচ্ছে তার ওজন বা আমার দ্বারা ক্রিয়াশীল বল। আচ্ছা, এই মুহূর্তে আমি এর ওজনের সমান হাতের ওজন বাদ দিই, তো বডি সবসময় থাকবে, আমি এই বল প্রয়োগ করছি, যে তুলে নেবো আমার হাত কিন্তু একাই উপরে উঠে যাবে। তার কারণ এই মুহূর্তে আমার হাতে কোনো বল থাকছে না, ফলে আমি তো এর ওজনের সময় একটা বল দিয়েছিলাম, ফলে হাত উপরে উঠে যাচ্ছে। তাহলে এটা হলো প্রতিক্রিয়া বল। আমি দিচ্ছি প্রতিক্রিয়া বল, দিচ্ছে ক্রিয়াশীল বল। এর ক্রিয়াশীল বল আমার হাতে ক্রিয়া করছে, আর আমার প্রতিক্রিয়া বল এর উপরে ক্রিয়া করছে, এর উপরে ক্রিয়া করছে। এই যে এর উপরে যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে এর ওজন, আর সেই যে নিচের দিকে নামছে যে বল দিয়ে সেটা হচ্ছে অভিকর্ষ বল। পরিষ্কার? আমি যখন কোনো দাঁড়িপাল্লায় দাঁড়াই তখন আমি আমার নিজের ওজন অনুভব করি,
প্রতিক্রিয়া বল, মাটি আমাকে ঠেলে সমান পরিমাণ আমার ভরে এমজি অভিকর্ষ বলের সময় একটা বল পৃথিবী আমার দিকে ঠেলছে, সেটা আমি অনুভব করছি। আমার যদি মাথার পর বেশি বোঝাই দিতে হয়, আমাকে আরো বেশি বল লাগবে উপরে ঠেলার জন্য, আমাকে ঠেলবে, আমাকে বেশি বেশি নিজের ওজন বেশি মনে হবে। ওজন হচ্ছে প্রতিক্রিয়া বল, আর এমজি হচ্ছে ক্রিয়াশীল বল, যেটা আমার উপর অভিকর্ষ বল কাজ করছে। যখন মুক্ত অবস্থায় কোনো বস্তু পড়ছে তখন তার কারো সাপোর্ট পেত না, কারোর উপরে তো পড়ছে না, যতক্ষণ পর্যন্ত সে নিচে নাম থেমে মাটিতে না ঠেকছে। সুতরাং তার উপরে কোনো প্রতিক্রিয়া বল নাই, সুতরাং সে কোনো ওজন অনুভব করে না। আমি যখন মুক্ত অবস্থায় পড়বো তখন আমি ওজন অনুভব করব না, আমি যে মাটিতে পড়লাম সঙ্গে সঙ্গে আমার পায়ের উপর একটা বল প্রয়োগ করবে। এটা এক্সাম্পল তুমি নিতে পারো, ছোট একটা কাজ করো, একটা স্কেল নাও, বড় একটা ধরো একটা স্কেল নিলে, এখানে বেঁধে মাঝখানে বেঁধে ঝুলিয়ে দিলে, আর এখানে একটা পিচবোর্ড দিয়ে একটা পাল্লা বানাও, দুই পাশে সমান সমান ভরে পাল্লা বানাও, এই অবস্থা সাম্য অবস্থা এরকম থাকবে। এখন এখন এখানে একটা দড়ি দিয়ে ছোট্ট একটা কিছু ঝুলিয়ে দাও, এ নেমে যাবে। এটাকে আবার সমান করার জন্য এখানে একটু বালি ঢালো, বালি বা ইটের কুচি কুচি ঢেলে এটাকে আবার সোজা করো। এ এদিকে বল প্রয়োগ করছে, এ এদিকে বল প্রয়োগ করছে, এই বলের কারণে এদিকে একটা বল কাজ করছে। দুটো বল যখন সমান হয়ে গেছে, এর ওজন আর এর প্রতিক্রিয়া বল যখন সমান হয়ে গেছে, তখন আবার সাম্য অবস্থায় এসে গেছে। এটার সমান ওজন বা বল এখানে প্রয়োগ করা হয়েছে। ওকে, এ একে এদিকে টানছে, এ একে এদিকে ঠেলছে, ফলে দুটো সমতা আছে। এখন তুমি এই সুতাতে আগুন ধরিয়ে দাও, যে মুহূর্তে এটা পুড়ে যাবে এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে এই যে বল এটা ক্রিয়া করছিল এর এমজি বলের কারণে সেটা থাকছে না, কিন্তু এর যে বল সেটা নিচের দিকে ক্রিয়া করছে, ফলে সেই মুহূর্তে হঠাৎ করে পাল্লা নিচে নেমে যাবে জি জোর। এবং ধরো পাল্লাটা কি এইরকম হয়ে গেল, এইরকম হয়ে গেল, এই পাল্লাটা এখন এইরকম হয়ে গেল। এরকম হতে হতে এই বস্তুটা এসে আবার ঠপাস করে এরপরে পড়লো, যেই পড়লো তখন এখানে একটা বল ক্রিয়া করছে কিনা বলো, প্রতিক্রিয়া বল এখানে কাজ করছে, ফলে এই আবার তাকে ঠেলে নেওয়া হচ্ছে, এই তখন উঠে গেল, আবার সে সমতায় চলে আসবে, অর্থাৎ এটা নিচে নেমে এখানে আসবে আর এটা উপরে উঠে এখানে চলে যাবে, আবার সমতায় আসবে। যে সময়টুকু বাতাসে ছিল, শূন্যে ছিল, সে সময় কিন্তু এই ওজনহীন হয়ে গেছিল। এই জন্য আমরা বলি এই পড়ন্ত বস্তু ওজন শূন্য। কথাটা কি পরিষ্কার? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা কি কাজে লাগাতে পারি? আসো দেখো, ধরো একটা লিফট, লিফটে তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো, লিফটটা থেমে আছে, স্থির হয়ে আছে। তুমি এক কাজ করো, তুমি একটা ওয়েট মেশিনের উপরে দাঁড়িয়ে থাকো, স্থির অবস্থায় আছে, তোমার উপর মহাকর্ষ বল এমজি কাজ করছে এর উপরে, আর এ তোমার উপর একটা প্রতিক্রিয়া বল কাজ করছে আর। ঠিক আছে, এ তোমাকে উপর দিকে ঠেলছে, যেটা তুমি তুমি নিজের ওজন বলে অনুভব করছো, আমরা এটাকে ডাব্লিউ বলছি। দুটোই সমান, mg ইকুয়াল টু ডাব্লিউ, ডিরেকশন ডাবলটা মান সমান, তুমি সাম্য অবস্থা স্থির অবস্থায় আছো। যেহেতু স্থির আছে, এই সিস্টেমটার উপরে কোনো বল ক্রিয়া করছে না, কিংবা যদি লিফটটা সমবেগে ভি বেগে নিচের দিকে নামে তাও ও কোনো বল ক্রিয়া করছে না, অতএব স্থির থাকুক বা সমবেগে থাকুক, আমার এই পাল্লায় এই মানটাই দেখাবে। কেননা সমবেগে চললে বা স্থির থাকলে তারপরে কোনো বল ক্রিয়া করছে না, বা এরপরে লব্ধি বল শূন্য, নিউটনস ফার্স্ট ল। ওকে, এবার ধরা যাক আমার এই লিফটটা এ ত্বরণে উপর দিকে উঠছে,
বরাবর একটা বল কাজ করছে, তোমার ভর যদি m হয় তাহলে m a এদিক কাজ করছে, প্রতিক্রিয়া বল আর এর ওজন mg। এখন বলো তো কি বড়, mg হচ্ছে আউটপুট, সরি ma হচ্ছে আউটপুট, এইদিকে উঠছে, তাহলে নিঃসন্দেহে আমার এখন প্রতিক্রিয়া বলটা বড়। এই প্রতিক্রিয়া বল বিয়োগ mg ইকুয়াল টু ma, তাহলে r মাইনাস mg। তাহলে r সমান কত, r সমান কত, m a প্লাস mg বা r ইকুয়াল টু m ইনটু a প্লাস g। হ্যাঁ, এ তরলে যদি লিপটা উঠে তাহলে প্রতিক্রিয়া বল কিন্তু আগের চেয়ে অনেক বড়। এখন প্রতিক্রিয়া বল আমি আটকাস দিয়ে লিখলাম হচ্ছে m a প্লাস g। তাহলে প্রতিক্রিয়া বল বেশি লাগবে তোমার ওজনের চেয়ে, অর্থাৎ তোমার অভিকর্ষ বলের চেয়ে, অর্থাৎ তুমি কিন্তু একটু ভারী ভারী ওজন বলে মনে করবা যতক্ষণ তরলে থাকবে। ত্বরণ যত বাড়বে, এর মান যত বাড়বে, তত বেশি তুমি ওজন অনুভব করবা। আসো এবার যদি লিফটটা এই নিচের দিকে নামে, তাহলে এটা এখানে নাই, সেই নিচের দিকে এ ধরনের নামছে, তাহলে এইদিকে একটা এম এ কাজ করছে। আচ্ছা, তাহলে এম এ তা কি করে পাবো, নিঃসন্দেহে এমজি আর এর চেয়ে বড়, তাই এই অতিরিক্ত বলে এম এ ত্বরণ, এম এ বলে নামছে মানে এ ত্বরণে নামছে, তাহলে আমি লিখতে পারি এম এ সমান এম জি মাইনাস আর, বা আর ইকুয়াল টু কত, এম জি মাইনাস এম এ বা আর ইকুয়াল টু এম জি মাইনাস এ। আমি যদি ডাব্লিউ ডবল ড্যাশ দিই তাহলে বলতে পারি এম জি মাইনাস এ, নিঃসন্দেহে ইট ইজ গ্রেটার দ্যান ডাব্লিউ। এখানে দেখো ডাব্লিউ ইজ লেস দ্যান ডাব্লিউ ড্যাশ, আর ডাব্লিউ ইজ গ্রেটার দ্যান ডাব্লিউ ড্যাশ। এখানে তুমি ওজন কম অনুভব, ডাবল ড্যাশ, এখানে তুমি কম ওজন অনুভব করবে, এখানে তুমি বেশি ওজন অনুভব করবে। এটা হলো লিফটের একটা ঘটনা। এই ঘটনা আমাদের অনেক কাজে লাগবে এবং এই জাতীয় অনেক তথ্যের সাথে তোমাদের সৃজনশীলের প্রশ্ন জড়িত থাকতে পারে এই প্রতিক্রিয়া বলের সঙ্গে সম্পর্কিত। ওকে, আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের থেকে প্রাপ্ত ভরবেগের নিত্যতা সূত্রের একটা টেকনোলজি বা একটা অঙ্কের ব্যাপার স্যাপার আছে। সেটা হলো এইরকম, বহুদিন তো মোটামুটি ওটা নিয়ে আলোচনা করেছি। এখন বেশ করে গুলি এবং বন্দুকের ঘটনাটা এখানে একটু আমরা আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ধরো এটা একটা বন্দুক, এটা বন্দুকের নল, এখানে আমার ট্রিগার দেওয়ার হ্যান্ডেল আছে, এখানে এইরকম একটা ঘাড়ে লাগানোর ব্যবস্থা, গুলি, এখানে আমাদের ট্রিগার, এখানে আমাদের গুলি, এর মধ্যে বারুদ ভরা থাকে, এটা পিতলে। ওকে, ধরা যাক বন্দুকের ভরটা বড় হাতে এম দিয়ে লিখি, আর এই গুলির ভরটাকে আমি ছোট হাতে এম দিয়ে লিখি। এই অবস্থায় ট্রিগার টিপার আর্ম পর্যন্ত আমার বন্দুকের বেগ ভি জিরো এম দ্যাটস ইকুয়াল টু 0, আর ভি, আচ্ছা এটাকে ছোট হাতে, তাহলে এম দেওয়ার দরকার নেই, আমি বড় ভি মানে বন্দুকের আর ছোট ভি মানে হচ্ছে গুলি, আদি বেগ 0, অর্থাৎ বন্দুকের মধ্যে গুলিটা আছে, বন্দুক এবং গুলি স্থির হয়ে আছে। আচ্ছা, তুমি এখানে ট্রিগার টিপলে একটা হ্যামার দিয়ে এখানে বাড়ি পড়লো, এখানে যে বাল্বটা ছিল সেটা আগুন ধরে গেল, ফায়ার হলো, এই মাথাটা দৃঢ় হয়ে আটকানো আছে, এই মাথাটা ছোটা শুরু করলো, এখানে ভিতরে আগুন ধরেছে, এ বেশি প্রসারিত হচ্ছে,
আমার বন্দুকের গুলিটা এমন ভাবে যে নলের সঙ্গে প্রায় থেকে থাকে, ফলে গ্যাসগুলো বেরোতে পারে না, ফলে বন্দুক গুলিটাকে ঠেলে নিয়ে যায়। আচ্ছা, এখানে চাপ নিঃসন্দেহে বেশি, এখানে আমার বায়ুমণ্ডলীয় চাপ আছে, অতএব চাপের বেশি কারণে চাপ ইনটু এই গুলির পিছনের ক্ষেত্রফল সমান বল, ওই বলে এদিক আগাচ্ছে। নলের মধ্যে যতক্ষণ গুলিটা থাকছে ততক্ষণ এই বলটা ক্রিয়া করছে। নলের মধ্যে যতক্ষণ গুলিটা থাকছে ততক্ষণ এই বলটা ক্রিয়া করছে। যেই গুলিটা বেরিয়ে গেল, এখানেও বায়ুমণ্ডলীয় চাপ, এখানেও বায়ুমণ্ডলীয় চাপ, অতএব চাপের কোনো পার্থক্য হচ্ছে না, সুতরাং এখানে আর কোনো বল ক্রিয়া করছে না। অতএব বন্দুকের নল থেকে গুলি বের হওয়ার পর থেকে গুলিটা সমবেগে চলতে থাকবে। ধরলাম এই বেগটা ভি, গুলির বেগ। আচ্ছা, বল যতক্ষণ থাকবে, গুলির মধ্যে যতক্ষণ, মানে নলের মধ্যে গুলি যতক্ষণ থাকবে, ধরা যাক এই দূরত্বটা এক্স, এই এক্স দূরত্বে থাকবে, এই এক্স দূরত্ব অতিক্রম করা পর্যন্ত বল ক্রিয়া করছে। অতএব আমার শক্তি হচ্ছে এফ এক্স, বল ইনটু সরণ। এই শক্তিটাই বল ইনটু সরণ, কাজ মানে শক্তি, এই শক্তিটাই এই গুলিটা গতি শক্তি প্রাপ্ত হবে। সুতরাং এক্স যত বড় হবে আমার গতি শক্তি তত বাড়বে, যেহেতু ভর বাড়ে না সেহেতু আমার বেগ বেড়ে যাবে। অতএব যত নল বড় তত বেগ বেশি, যত বেগ বেশি তত আমার গতি শক্তি বেশি। নল যদি ছোট হয়ে যায় তাহলে আমার এক্স এর পরিমাণ ছোট হয়ে গেছে, আমার বেগ কম হয়ে গেছে, গতি শক্তি কম হয়ে গেছে, বেগ কম হয়ে গেছে। বেগ যদি বেশি হয়, নলটা যদি বড় থাকে, বেশি বেগ, অতএব অল্প সময় অনেক দূর যাবে, ফলে গুলিটা অনেক দূর পর্যন্ত যাবে। যদি নল ছোট হয়, বেগ কমে গেছে, গুলিটা খুব অল্প দূরত্ব যাবে। অতএব একটা গুলি কত দূর যাবে, আমি বালকের গুণাগুণ সব জায়গায় একই ধরে নিলাম, গুলির ভর সব জায়গায় একই ধরে নিলাম আপাতত রাফলি। তাহলে বলতে পারি যে নল যত বড় হবে আমার গুলির বেগ তত বেশি হবে, গুলির রেঞ্জ তত বেশি হবে, অর্থাৎ গুলি তত বেশি দূরে যাবে, যেহেতু তার গতিশক্তি বেশি। নল যত ছোট হবে তত তার গতিশক্তি কম হবে, গুলি বেশি দূর যাবে না। একটা কি বলবো, একটা রাইফেলের গুলি, ধরো এখানে এই হাইট থেকে গুলিটা এমনি ছেড়ে দিয়ে যদি পড়তে যাওয়ার সময় লাগতো, এই সময়ের মধ্যে সে প্রায় 1 কিলোমিটার চলে যায়। রাইফেলের গুলি প্রচন্ড গতিশক্তি প্রাপ্ত হয়, তার কারণ সে অনেক বড় নল। ওই একই গুলি যদি আমরা একটা রিভলভারের মধ্যে দিয়ে ফায়ার করি, এই নল খুব ছোট, সেটা আসবে 25 মিটার বা 20 মিটার দিয়ে যাচ্ছে না। অতএব রিভলভারের খুব কাছাকাছি লোকের সঙ্গে সংঘর্ষের জন্য রিভলভার আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়, কিন্তু রাইফেল লং রেঞ্জের জন্য। মাথায় রাখো, যত বড় নল তত তার গতিশক্তি বেশি এবং সে তার রেঞ্জ বেশি, তত বেশি দূরে যাবে। আর যত নলের দৈর্ঘ্য কম তত দৈর্ঘ্য কম, তত ছোট, তত কাছে গিয়ে গুলি পড়বে, গতিশক্তি কম হবে। আচ্ছা, আমার ধরা যাক এই গুলিটা আমার ভি বেগে বেরিয়ে গেল, তাহলে গুলির ভরবেগ নিঃসন্দেহে এম ভি। প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। অতএব গুলি যদি এই দিকে যায়, আমার বন্দুকটাও উল্টা দিকে একটা ধাক্কা খাবে, এবং আমি ধরলাম বন্দুকটা উল্টো দিকে যাচ্ছে ভি বেগে। আচ্ছা, আমার আদি বন্দুকের ভরবেগ কত? এম ভি জিরো, যেহেতু ভি জিরো জিরো অতএব জিরো। আমার আদি গুলির ভরবেগ কত? এম ভি জিরো, যেহেতু ভি জিরো জিরো অতএব জিরো। আমার আদি গতিশক্তি সমান জিরো। তাহলে আমি আদি ভরবেগের সমষ্টি সমান জিরো। আমার শেষ ভরবেগ কত? এম ভি প্লাস আমার গুলির শেষ ভরবেগ এম ভি, and that's equal to আদি ভরবেগ এম ভি জিরো প্লাস এম ভি জিরো, and that's equal to জিরো। ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে। ওকে, তাহলে আমি এই দিকটাকে প্লাস ধরে নিচ্ছি, তাহলে আমার এই বেগটা প্লাস। তাহলে আমি বলতে পারি যে এম ভি ইকুয়াল টু মাইনাস
এম ভি। আমি বুঝার সুবিধার জন্য লিখছি এম মাইনাস ভি। দেখো আমার বেগটা উল্টো দিকে আছে, ভর তো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ গুলিটা পিছন দিকে যাবে। এটাই গুরুত্বপূর্ণ কথা। ভি এই বরাবর আর এই ভি এই বরাবর, এখানেই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটবে। আমরা আসি, দেখ আমি যদি মান নিয়ে কাজ করি, স্যার ঠিক আছে আমি বুঝে গেলাম এই মাইনাস চিহ্নের দিকে যাবে, আমি যদি মান নিয়ে কাজ করি তাহলে এম ভি ইকুয়াল টু এম ভি কি বলি, তাহলে ভি সমান কত, ভি সমান এম বাই এম ভি। এইটাও আবার একটা গুরুত্বপূর্ণ কথা, এটা যেমন গুরুত্বপূর্ণ কথা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, গুলির ভর ভাগ বন্দুকের ভর ইন্টু গুলির বেগ সমান বন্দুকের পশ্চাৎ বেগ। আমি এখানে পশ্চাৎ বেগ বলছি, যেহেতু মাইনাস আছে সেখানে মাইনাস চিহ্ন দিন, তাই পশ্চাৎ বেগ বলছি। আচ্ছা, ধরো একটা বন্দুক, ধরো ভর কত হবে, ধরো 5 কেজি ধরে নিলাম, 5 কেজি গুলির ভর, বন্দুকের ভর। গুলির ভর ধরো 50 গ্রাম, গুলির ভর ধরলাম 50 গ্রাম, মানে 0.05 গ্রাম, 50 গ্রাম। এত কেজি, তাহলে এত কেজি। আচ্ছা, তাহলে আমার এই ভিটা কত, ভি ইকুয়াল টু 0.05 বাই 5 ইন্টু ভি, তাহলে ভি ইকুয়াল টু 0.01 ভি, অর্থাৎ ভি ইকুয়াল টু ভি বাই 100। অর্থাৎ যদি এরকম একটা মাপ ধরে করি, 50 গ্রাম গুলি, গুলিটা ভর ভারী হয়ে গেছে, দেখবে 5 কেজি একটা 5 কেজি একটা বন্দুক, তাহলে আমার বন্দুকের পশ্চাৎ বেগ হবে গুলির বেগের 100 ভাগে 1 ভাগ। ঠিক আছে, 100 ভাগে 1 ভাগ। যাই হোক না কেন, গুলি কিন্তু বন্দুক কিন্তু পিছন দিকে এদিকে এগিয়ে যাবে। গুলির ভর যত বেশি হবে, বন্দুকের ভর যত কম হবে, আমার কিন্তু বন্দুকের পশ্চাৎ বেগ তত বেশি হবে। সেই জন্য বন্দুকের এই দিকটা চওড়া করা হয়, লক্ষ্য করেছো কিনা দেখবা, এটা কিন্তু চওড়া করা হয়। আসি, আমি যদি বন্দুকটা ধরে এরকম করে ফায়ার করতাম, ভেই করে ফায়ার করে দিলাম, গুলি চলে গেল এদিকে, আর বন্দুকটা কিন্তু সাই করে পিছন দিকে চলে যাবে, হাত থেকে ছিটকে বেরিয়ে যাবে। বা ফ্রি রাখলে তোমার হাতে যা গতিশক্তি প্রাপ্ত হবে, কেননা দেখো আমার শক্তির নিত্যতা সূত্র অনুসারে আগে আমার শক্তি 0 ছিল, সুতরাং এখানেও কিন্তু দেখো প্রচন্ড পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। বন্দুকের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, মাইনাস থাকা জায়গা যোগফল হয়ে যাচ্ছে, দেখো হাফ এম মাইনাস ভি হোল স্কয়ার, আর গুলির বেলায় হাফ এম ভি স্কয়ার, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, যোগ করো, প্রচুর গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। এই গতিশক্তি সমান এই গতিশক্তি হবে, যা হোক পরের কথা, সেটাও চিন্তা করছি না আমি। তাহলে এই গতিশক্তিতে বন্দুক কিন্তু পিছন দিকে চলে আসবে। ঠিক আছে না, ঠিক নাই? ভালো কথা, গতিশক্তি যদি হাফ এম, বন্দুকের গতিশক্তি পশ্চাৎ গতিশক্তি হাফ এম ভি স্কয়ার হয়, তাহলে হাফ এম স্কয়ার ভি স্কয়ার বাই এম মনে হয় লেখা যায়, সমান হাফ, এটা আমার বন্দুকের ভরবেগ বাই এম পি স্কয়ার বাই এম, এই আমার ভরবেগ, বন্দুকের ভরবেগ, এই ভরবেগের পিছন দিকে আসবে। আচ্ছা, তাহলে দেখো এইদিকে যদি আমার ছোট থাকতো, যে সময় পর্যন্ত ক্ষুদ্র সময় পর্যন্ত, যত ক্ষুদ্র সময় পর্যন্ত আমার বন্দুকের মধ্যে গুলিটা ছিল, তখন পর্যন্ত বল ক্রিয়া করেছে, ততক্ষণ পর্যন্ত আমার এই বল ক্রিয়া করবে, ভরবেগের পরিবর্তন হয়, বল ক্রিয়া করবে, এই বলটা এসে তাকে ছিটকে দিবে। এই জন্য এটা চওড়া করা হয়, এবং বন্দুকটা ফায়ার করার সময় যদি তুমি এমনিকে ফায়ার করতে ধাই করে সে বুকে লাগতো, হাড় ভেঙে দিত, সেজন্য বন্দুকটাকে এখানে চেপে ধরা হয়,
কারণ আছে, আর একটু পরে বলছি। এখানে চেপে ধরা হয় এবং এগুলো ফায়ার করা হয়, চেপে ধরে ফায়ার করা হয়। এখানে আমার বল, এখানে অনেকখানি ক্ষেত্রফল, চওড়া ক্ষেত্রফল করা হয়েছে, এতখানি জায়গা নিয়ে আছে। তাহলে বল বাই ক্ষেত্রফল সমান 4, অতএব ক্ষেত্রফল যত বড় হবে চাপ তত কম লাগবে, তত ব্যথা কম লাগবে। আরেকটা মজার ঘটনা আছে, যখন আমি বন্দুকটাকে আমার সঙ্গে ঠেসে ধরলাম, আমি বারবার বলেছি যে আমার বন্দুক ভারী যত বেশি হবে আমার বেগ তত কম হবে, বেগ কম হলে আমার ভরবেগ কম হবে, ভরবেগ কম হলে আমার বল কম হবে। এখন দেখো, আমি যখন চেপে ধরে রেখেছি তখন আমার ভর প্লাস বন্দুকের ভর সমান টোটাল ভর এদিক কাজ করছে, কারণ আমাকে সহ থেকে ঠেলতে হবে, অর্থাৎ আমার ভরটা এবং বন্দুকের ভরটা এখানে যোগ হয়ে যাচ্ছে। ফলে আমার যদি ভর বেড়ে যায় তাহলে আমার বেগ অনেক কমে যাচ্ছে। সুতরাং আমি যখন বন্দুকটাকে আমার সামনে ঠেসে ধরে ফায়ার করছি তখন কিন্তু আমি তেমন কোনো ব্যথা পাচ্ছি না, কেন আমার ভর বেশি হয়ে গেছে। ঠিক আছে না, ঠিক নাই? ক্লিয়ার? ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এরকম একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। ওকে, এবার আমরা ঘর্ষণে যাব। এটা আমার বলতে পারো যে গতকালে বা গতদিনের পড়ার অবশিষ্টাংশ, এখানে একটু দরকার ছিল, আমরা এগুলো আলোচনা করে নিলাম। ঘর্ষণ বুঝার আগে আমরা আবার একটা জিনিস চিন্তা করব। ধরো তোমার টেবিলে একটা ট্যাগ করা বই আছে, একটা বই আছে। এখন তুমি বইগুলোকে ধরে চেড়ে এখানে নিয়ে রাখলে, জায়গাটা পরিষ্কার করলে, আবার তুমি এটাকে নিয়ে এখানে রাখলে। আচ্ছা, এই যে তুমি এটাকে চাড়লে, তাতে তুমি যে পরিমাণ বল দিয়েছো, দিয়ে এখানে নিয়ে এসছো, এখন তুমি ওকে ঠেলে নিয়ে যাও, সেই পরিমাণ বল কি লাগবে? একটা বস্তুকে তুলতে বা চাড়তে যে পরিমাণ বল লাগে, বস্তুকে ঠেলতে কি সেই পরিমাণ বল লাগে? একটু টেস্ট করতে পারো। এক কাজ করো না, তোমার বাড়ির ঘরের সামনে যদি কোনো টেবিল, বেঞ্চি বা চেয়ার থাকে, তাকে চেনে তুলে নিয়ে গিয়ে রাখো আর টানতে টানতে নিয়ে গিয়ে রাখো, কোনটা বেশি বল লাগবে? আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়িতে তো প্রায় এই কাজটা করো, ঘর সাজাও, আলমারি এখান থেকে ওখানে, এটা ওখান থেকে ওখানে, এই আবার টিভি এই ট্রলিটা টেনে ওখানে। আচ্ছা, তুমি এগুলো সব চেনে চেনে নিয়ে যাও না টেনে টেনে নিয়ে যাও? তুমি দেখবে নিঃসন্দেহে সবাই টেনে টেনে নিয়ে, তুমি অত বড় আলমারিকে কিন্তু চেনে নিয়ে যেতে পারবে না, কিন্তু তুমি নিয়ে ইচ্ছা করলে একটু টেনে আলমারিটা এক জায়গা থেকে এক জায়গায় সরাতে পারবে। আমি কি বুঝাতে পেরেছি? অর্থাৎ টানতে আমার বল কম লাগে, এবং আমরা পরে আসছি টানতে আমার বল লাগবে কেন, আমাকে চারটে বল বেশি লাগবে। অবশ্যই বস্তুটার যা ওজন ঠিক সেই পরিমাণ বল তোমাকে দিতে হবে উপরে টানার জন্য, তোলার জন্য, তাই না? অবশ্যই সেই পরিমাণ বল লাগবে। এখন ধরো আমার এই টেবিলের উপরে এই একটা বস্তু আছে, এর ভর এর, এর ওজন তাহলে বা বল এর জি, এই প্রতিক্রিয়া বল আর। তোমাকে একে উপরে তুলতে হলে এর জি পরিমাণ বল দিতে হবে, যেটা টেবিল দিয়ে রেখেছে। টেবিল থেকে তুললে টেবিল বলবে যে আমি আমাকে থেকে না, এই বল দিব না, তাদের তোমাকে বল দিতে হবে। আচ্ছা, এই বলতে এদিক কাজ করছে, তুমি ওকে এদিকে নিয়ে যাবা, এদিকে তো কোনো বল নেই, সুতরাং এই তো একে একে চলে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, একটু টেস্ট করা যাক। তুমি একটা বস্তুকে এরপরে মেঝেতে রেখে টেনে দড়িতে বেঁধে টেনে নিয়ে যাচ্ছ। ওকে, পরের বার তুমি এই মেঝের উপরে একটু তেল ঢেলে দিলে, দিয়ে তুমি টেনে নিয়ে যাচ্ছ, বা সাবান পানি দিয়ে দিলে, দিয়ে টেনে নিয়ে যাচ্ছ। বলো তো কোনটাই বল কম লাগবে? এই টেবিলে মেঝেতে তেল তেল ফেলে দিয়ে টানা বেশি কষ্ট কম লাগবে, না এই শুকনো খটখটে যা মেঝের উপর দিয়ে টানতে তোমাকে বেশি বল লাগবে?
তুমি নিঃসন্দেহে বলবে হ্যাঁ তেল আছে স্যার, পিচ্ছল হয়ে গেছে। হোয়াট ইজ পিচ্ছল? পিছল কি? আসি আস্তে আস্তে। তাহলে এটুক তো আমি বুঝে গেলাম যে নিঃসন্দেহে যখন আমি টানতে যাই তখন এদিকে একটা বল কাজ করে, ওই বলটা অতিক্রম করতে যে বল দরকার, নট এই বল, এখানে কোনোভাবে একটা বল সৃষ্টি হয়, পরে আসছি আমরা, ওই বলটা সমান একটা বল দিতে হবে, তাহলে সে চলবে। তার চেয়ে কম বল দিলে চলবে না। যেমন তুমি এমজি সমান কম বল দিয়ে একে কখনোই এ থেকে মুক্ত করতে পারবে না, বা বিচ্ছিন্ন করতে পারবে না, বা উপরে তুলতে পারবে না। এর চেয়ে বেশি বল দিলে সে অনেক বেশি তাড়াতাড়ি উঠবে। সমান বল দিলে কেবল হালকা ওজন হবে, হালকা অবস্থায় থাকবে, মুভ করতে পারবে না, বা সমবেগে তুমি তাকে তুলতে পারবে। ঠিক তেমনি এখানে একটা বল কাজ করছে, এর সমান, প্রায় সমানের কাছাকাছি, একটু বেশি, বা ধরলাম সমান বল দিলে তখন সে চলতে শুরু করবে। যে কারণে বল সৃষ্টি হয় সে বলটাকে আমরা বলি ঘর্ষণ বল। যে কারণে বলটা সৃষ্টি হয় তাকে বলি আমরা ঘর্ষণ বল। এখানে আমি গোল নাইকে একটু বোঝানোর সুবিধার জন্য আমি একে একটু চারকোনা করে দিই, তাহলে আরো বেশি ঘর্ষণটা ফিল হবে। কেন গোল করলে বলে স্যার গড়িয়ে নিয়ে যাব, গড়িয়ে নিয়ে যাবে, গড়িয়ে নিয়ে যাবে না পিছলে যাবে, তারও প্রশ্ন আছে। তুমি এটাকে একটু ধাক্কা দাও, যদি এখানে ঘর্ষণ হয় তাহলে গড়িয়ে যাবে, আর যদি ঘর্ষণ না হয় পিছলে যাবে, দুই রকমই যায়। দেখেন এইসব কনফিউজড কথাবার্তা আমি বলতে চাচ্ছি না, আর একটু বড় হওয়া যখন ভালো মতো বুঝবে তখন পিছলে যাওয়া আর গড়িয়ে যাওয়ার পার্থক্যটা ভালো অনুভব করবে। আপাতত আমি একে পিছলে যাওয়ার জন্য বল প্রয়োগ করছি, গড়িয়ে যাওয়ার জন্য নয়, ওই জন্য গোলটা মুছে দিলাম। আচ্ছা, আসলে আচ্ছা 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 তার আগে বলি, তুমি নিঃসন্দেহে ক্যারাম বোর্ড খেলো, বা খেলেছো, বা কমপক্ষে দেখেছো, যেহেতু কলেজে পড়ো। সরি, এক্সকিউজ মি। সরি, ইন্টারাপ্ট হওয়ার জন্য দুঃখিত। ওকে, হ্যাঁ কি ক্যারাম বোর্ডের কথা বলছিলাম। ক্যারাম বোর্ডে গুটি কে স্ট্রাইকার দিয়ে মারছো, তখন দেখছো স্ট্রাইকারটা খসখস করছে, যত জোরে মারছি স্ট্রাইকার তত যাচ্ছে না, বা গুটিকে মারছি স্ট্রাইকার দিয়ে, স্ট্রাইকারটা গুটিটা অর্ধেক যে থেমে যাচ্ছে, পকেটে পড়ছে না। তো এই ব্ল্যাকবোর্ডে, সরি ক্যারাম বোর্ডে বড়িক না, একটু বড়িক দাও, বড়িক দাও, বড়িক সরিয়ে দিল, তারপর দেখবে সুন্দর পিচ্ছল হয়ে গেছে, গুটি গড় করে চলে যাচ্ছে, টোকা মারলিয়ে পড়ে যাচ্ছে। তাহলে এখানে ঘষা কাজ করছে, বড়িকটা কি কাজ করছে এটা আমরা আসি। তুমি যদি আমার এই টেবিলটাকে, উপরটাকে তুমি একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে তুমি এরকম কিন্তু সমান দেখবে না, দেখবে এটা এইরকম একটা খাদা বাদা খোঁচা 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 অবস্থায় আছে, অমসৃণ। তোমার এই গুটিটাও ঠিক এরকম। এটা গুটি এইরকম খাদা বাদা। এই হলো কন্টাক্ট পয়েন্ট, এই হলো কন্টাক্ট পয়েন্ট, এই হলো কন্টাক্ট পয়েন্ট, কন্টাক্ট পয়েন্ট। এই যে পিলারটা উঠে আছে দেখছো এই সব জায়গায়, যেখানে এটা থেকে নাই, এই পিলারগুলো, এটাকে ওভারকাম করার জন্য একটু এক্সট্রা বল দিয়ে বাধাটা, যত বল লাগবে, তাই না? সবচেয়ে যেটা বেশি বড় সেটাকে ওভারকাম করতে পারলে বাকিগুলো একাই ওভারকাম করেছে, কারণ তাকে পুরো উঠতে হয়েছে, তাই না? ঠিক আছে না? যার ফলে একটা বাধা সৃষ্টি হচ্ছে, সার্টেন অ্যামাউন্ট অফ বল না দিলে এ চলছে না। আমরা যখন বড়ি দিচ্ছি আমরা এই গ্যাপ গুলোকে কিন্তু অনেকখানি বন্ধ করে দিচ্ছি, উঁচা নিচা কমিয়ে দিচ্ছি, ফলে আমার কিন্তু বল কম লাগছে। আর একটা কথা বলি, আমার যদি এই এই বেশি একটু মসৃণ হয় তাহলে কিন্তু আমার কন্টাক্ট পয়েন্টটা আগের চেয়ে অনেক কমে যায়। যত খাদ্রা বাজরা হবে তত এরকম খাদ্রা বাজরা হবে, তত কন্টাক্ট পয়েন্টটা আমার বেশি হবে, এই কন্টাক্ট পয়েন্ট গুলো বেশি হয়। আর যত মসৃণ হয় তত অল্প কন্টাক্ট পয়েন্ট হয়। পরে আসবো, ব্যাখ্যা করবো পরে। কন্টাক্ট পয়েন্ট কমে যাওয়ার কারণে কিন্তু আমার এই
ঘর্ষণ বলটা কমে যায়। যে কাজটা বোরিং করছে, যে কাজটা এই আলমারি টানার সময় তেল করছে। পরিষ্কার? আচ্ছা, তবে হ্যাঁ, তুমি বলবা যে স্যার আমি যদি কোনোভাবে একেবারে মসৃণ করে দিই তাহলে তো স্যার করে চলে যাবে, কোনো বল প্রয়োগ করতে হবে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। পরে আসছে। আচ্ছা, আমি এখান থেকে যা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমার এই ক্ষেত্রফলের পরিমাণ যত বেশি আমার ঘর্ষণ বল তত বেশি। কিন্তু এই ঘর্ষণ বলটা কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না, কেননা এই সর্বোচ্চ উচ্চতা পার হতে পারলে সবাই পার হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে না? ঘর্ষণ বলটা তাহলে এই ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না। এক কথা। দুই কথা হলো, আমি একটা আসো ধরো এই একটা জায়গা, এই একটা বস্তু, ধরো এর ভর 2 কেজি। আমি এই টেবিলের উপরে এখানে একটা কপিকল বা পুলি দিয়েছি, ঘর্ষণবিহীন পুলি, ঘর্ষণবিহীন পুলি। এখানে সুতা দিয়ে বেঁধেছি, বেঁধে এখানে একটা পাল্লা বানিয়েছি। আচ্ছা, আমি এখানে পাল্লায় বাটখারা দিব, ফলে এখানে একটা টান সৃষ্টি হবে, একটা টান সৃষ্টি হবে, এবং এই টানটা মানে বল, টান টান কাজ করবে। আমি দেখ আমরা এফ বলি, বল দিব। আচ্ছা, আমি এখানে যত বেশি বাটখারা দেব টান তত বলের বল তত বেশি হবে, বল সমান mg। আচ্ছা, এর ভর 2 কেজি, তাহলে ওজন হচ্ছে 2g, মানে 2 × 9.8। আমরা বলেছি ওজনের চেয়ে আমার টানতে কম বল লাগে, বারবার করে এটা আমরা ফিল করেছি। ঠিক আছে, আমি মনে করলাম 1.2 কেজি বাটখারা এখানে চাপালে যে বল হবে তা দিয়ে এটা কেবল চলতে শুরু করেছে। 1.2 কেজি বল দিলে বা বাটখারা চাপালে, তাহলে 1.2 × g এই বল এখানে প্রয়োগ করলে আমার এটা চলতে শুরু করবে। তার চেয়ে যদি আমি 1.10009 দিই বা 1.19 কেজি দিই তাও কিন্তু চলবে না, কারণ আমি বলেছি এটা দিলে কেবল চলতে শুরু করে, তার চেয়ে একটু কম দিলে আর চলবে না। তার মানে 1.2 কেজি সমান একটা বল এদিকে, 1.2 জি সমান বল এদিকে কাজ করছে। তার চেয়ে বেশি বল দিলে বা তার সমান বল দিলে কেবল চলতে শুরু করবে। এই বলটাকে বলা হয় ঘর্ষণ বল, যেটা এই অমসৃণতার জন্য সৃষ্টি হয়েছে। পরিষ্কার? আচ্ছা, তাহলে এর ওজন mg, আমি এখন m ধরে নিলাম, এর ওজন হলো mg, প্রতিক্রিয়া বল হচ্ছে r। এখন প্রশ্ন, এর mg অভিকর্ষ বল যত বাড়বে প্রতিক্রিয়া বল তত বাড়বে, প্রতিক্রিয়া বল যত বাড়বে তত এ ঠেসে নিচে নামবে, খাঁজের মধ্যে বেশি করে ঢুকবে। যত বেশি করে ঢুকবে তত তাকে ঠেলে পাঠাতে বেশি বল লাগবে, অর্থাৎ প্রতিক্রিয়া বল যত বেশি হবে আমার এই ঘর্ষণ বল তত বেশি হবে। খুব সাধারণ একটা কথা। তাহলে ঘর্ষণ বল হলো আমার প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। কি বলবা স্যার, এই ওজনের mg সমান নিলে আপনার ক্ষতি কি ছিল? সবসময় যে mg সমান প্রতিক্রিয়া বল হবে তা কিন্তু নয়, আমি পরে আসবো। এখানে অবশ্যই mg প্রতিক্রিয়া বল সমান mg, অর্থাৎ mg হচ্ছে তার ওজন, অনুভূত ওজন বা প্রতিক্রিয়া বল। ওদিকে যাচ্ছি না আপাতত, আমার পরে দেখবো যে এটা সবসময় সমান হয় না, একটু পরে আসছে। তাহলে আমি বলতে পারি F ইকুয়াল একটা কনস্ট্যান্ট টার্ম আসবে মিউ আর, মিউ ইকুয়াল টু তাহলে F বাই আর। ঘর্ষণ বল ভাগ প্রতিক্রিয়া বল সমান ঘর্ষণ গুণাঙ্ক, মিউকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। একে স্থির অবস্থা থেকে চলতে শুরু করানো হয়েছে, সেই জন্য এই অবস্থায় এই যে ঘর্ষণ বল বা ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ বল একে বলা স্থিতি ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর এফ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। ওকে, যখন চলা অবস্থায় যেটুকু বল লাগে, কিন্তু সাইকেল চালাচ্ছ, প্যাডেল করে দিলে, প্যাডেল স্টার্টিং থেকে বেগ বাড়াতে কিন্তু তোমাকে ভালো ভাঙতে হয়েছে, তারপর নির্দিষ্ট পরিমাণ বেগ বাড়ার পর কি বলে আমার গাড়ি তখন বেগ প্রাপ্ত হয়েছে, আমি আর প্যাডেল করবো না,
দেখবা তোমার গাড়ি থেমে যাচ্ছে, কিন্তু ওই বেগটুকু রাখতে খুব বেশি বল দিতে হচ্ছে না, কিন্তু ওই বেগ তুলতে তোমাকে বেশ বল প্রয়োগ করে তোমাকে ওই বেগ প্রাপ্ত হতে হয়েছে, কিন্তু ওই বেগকে ধরে রাখার জন্য বেশি বল লাগেনি। অর্থাৎ গতি অবস্থায় ঘর্ষণ গুণাঙ্ক কম। মনে রাখবে, গতি অবস্থায় ঘর্ষণ গুণাঙ্ক, এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইজ গ্রেটার দেন গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এটা মাথায় রাখো। ওকে, তাহলে এই একটা ফল মনে রাখো, ঘর্ষণ গুণাঙ্ক সেটা গতীয় হোক আর কি বলে স্থির হোক, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল বয় আর। এখানে দিয়েছি কি, এখানে এসে লিখবো, এখানে কে লিখি, এখানে কে লিখবো। ওকে, এবার আসো আর একটা খুব মজার কথা। তোমাকে একটা বড় ধরো একটা আয়না, তোমার বাড়িতে দুটো আয়না আছে, এরকম প্লেন ফ্রেম নাই, এরকম দুটো আয়না আছে। এটাকে তুমি একটু স্পিড দিয়ে মুছে পরিষ্কার করে নাও, ওই আয়নাটাকেও পরিষ্কার করে নাও, স্পিড দিয়ে মুছে নাও। এবার স্পিডটা শুকিয়ে গেলে তুমি তোমার এই আয়নার উপরে ওই আয়নাটা রেখে দাও। অর্থাৎ একটা কাঁচের উপরে একটা কাঁচ রেখে দিয়েছি। তুমি কি এভাবে ঠেলে এই কাঁচটাকে সরাতে পারবে? এই উপরের কাঁচটা নিচের কাঁচ থেকে সরাতে পারবে? ঠিক আছে, তোমার বাড়ির যতজন লোক আছে সবাই মিলে যদি একসঙ্গে চেষ্টা করো, তাহলে কি তুমি সরাতে পারবে? পারবে না, পারবে না। কেন পারবে না? আচ্ছা, খুব সুন্দর কথা। আগে আরো একটা এক্সাম্পল দিই। তুমি যদি বাড়ির ড্রেসিং টেবিলের জন্য বা তোমার জানালার থাই লাগানোর জন্য কাঁচের দোকানে যাও, কাঁচ কেনার জন্য দোকানে দেখবে যদি ট্যাগ করে কাঁচগুলো সাজানো থাকে, একটা কাঁচের উপরে একটা পাতলা কাগজ দিয়ে তারপর একটা কাঁচ রাখা হয়েছে। কাঁচের উপরে কাঁচ রেখেছে, কিন্তু প্রত্যেকের মাঝে একটা সেপারেটর দেওয়া আছে, পাতলা কাগজ দেওয়া আছে। কাগজ যদি না দেওয়া থাকে, তাদের কারোই ক্ষমতা নাই একটা কাঁচ থেকে আর একটা কাঁচকে টেনে তোলা। আসো, ঘটনাটা কি হচ্ছে। কাঁচ খুব মসৃণ, কাঁচকে বলা হয় অপটিক্যাল লেভেল, আলোকীয় মসৃণ। একটা কাঁচের উপরে যখন আমি আরেকটা কাঁচ রেখে দিই, তখন এই এর অণুগুলো পরস্পর আকর্ষণ করা শুরু করে। যেহেতু এটা ভীষণ মসৃণ এবং প্রত্যেকটা অণুর সঙ্গে ঠেকে আছে প্রায়, ফলে এই অণুগুলো পরস্পরকে প্রচন্ড বলে টোটাল বল প্রচন্ড হয়ে যায়। নট অনলি দ্যাট, এর যত ক্ষেত্রফল বেশি হবে তত বেশি অণুর সংখ্যা হবে, যত বেশি অণুর সংখ্যা হবে তত বেশি বল হবে। এই মানে তাহলে কত কোটি কোটি অণু এখানে আছে চিন্তা করো, কত কোটি কোটি অণু আছে তুমি চিন্তা করো, কত কোটি কোটি অণু আছে এই তলের মধ্যে, প্রত্যেক অণুগুলো আকর্ষণ করে আছে, টেনে আছে। সুতরাং এখানে বিচ্ছিন্ন করা প্রচন্ড কষ্ট, অসীম বল ধরতে গেলে লাগবে। ঠিক আছে না? ওই জন্য ভিতরটা কাগজ দিয়ে রাখে, ফলে এদের গ্যাপ হয়ে গেল 10⁻⁸ সেন্টিমিটারের চেয়ে দূরে চলে গেলে 10⁻⁸ সেন্টিমিটার বা 10⁻⁻10 মিটার এরকম ফাঁক থাকলেই এদের আকর্ষণ বল খুব কমে যায়। তাহলে কাগজ দিয়ে রেখে ইজিলি তুলে দেওয়া যায়। সুতরাং মসৃণ হলে কিন্তু আবার উল্টো ঘটনা ঘটবে, তখন কিন্তু আমার এই বলটা আবার ক্ষেত্রফলের সমানুপাতিক হয়ে যাবে। কিন্তু এইখানে এটা তো এই রাফনেসের জন্য যে ঘর্ষণ, সেটা কিন্তু আবার ক্ষেত্রফলের সমানুপাতিক নয়। যেমন ধরো তুমি এই অত বড় সাইকেলের চাকার একটা ব্রেক, বা অত ভারী একটা ট্রাক বা বাস, তার ব্রেক দেখেছো? সাইকেলের ব্রেক কত ছোট একটা ব্রেক, একটা ছোট্ট রবার, এখানে একটা ছোট্ট রবার টুকু স্পেস ছিল, তার গাড়ি থেমে যায়। ট্রাকেও এরকম একটা, বা ট্রাকের ভিতরেও এরকম চাকার সাথে এরকম একটা রবার দেওয়া আছে, চেপে ধরে নাই, থেমে যায়। ক্ষেত্রফল নির্ভরশীল নয়, মাথায় রেখো, এগুলো খুব মজার ব্যাপার। এই জন্য ছোট্ট একটু রবার দিয়ে সাইকেল ব্রেক ছেড়ে দেওয়া যায়, ছোট্ট একটু রবারের অংশ দিয়ে ট্রাকের চাকাকে চেপে ধরলে বা বাসের চাকাকে চেপে ধরলে বা কারের চাকাকে চেপে ধরলে অত বেগে গতিশীল অত ভারী একটা যান থেমে যায়। ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। যাক, ওকে, বুঝে গেছে না?
কথা আছে বাবা, একটু আলোচনা করে নিই। আচ্ছা, নেক্সট কথা হলো, দেখো আমি বললাম যে টেবিলের উপরে একটা বস্তু আছে, এটা হচ্ছে তার এমজি, এটা হচ্ছে তার প্রতিক্রিয়া বল আর এটা তার ঘর্ষণ বল, আর এটা তোমার ক্রিয়াশীল বল। ক্রিয়াশীল বল যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ হবে তখন সে চলতে শুরু করবে। আচ্ছা, ওকে, নিঃসন্দেহে এটা ইকুয়াল টু এমজি এখানে, তাহলে মিউ ঘর্ষণ স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু এফ বাই আর ইকুয়াল টু এখানে কিন্তু এফ বাই এমজি। এটা চোখ বন্ধ করে লেখা যাবে। আচ্ছা, এখন যদি এই দুটো বলের লব্ধি বল বিবেচনায় নিই, তাহলে এটা আমার দুটো বলের লব্ধি বল, প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বল। এই লব্ধি বলটা প্রতিক্রিয়া বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের লব্ধি বল প্রতিক্রিয়া বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে, তাকে ল্যামডা দিয়ে লেখা হয়। ঠিক আছে? আচ্ছা, ল্যামডা ল্যামডা বের করার জন্য এক কাজ করি, এটা আমার আর এটা আমার এফ, নিঃসন্দেহে বলা যায়। তাহলে tan ল্যামডা সমান কত? tan থিটা সমান কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? এফ, ভূমি কত? আর। আচ্ছা দেখো, tan ল্যামডা সমান এফ বাই আর, আর এফ বাই আর সমান মিউ। তাহলে আমি লিখতে পারি মিউ, অতএব tan অফ ল্যামডা ইকুয়াল টু মিউ, অর্থাৎ tan অফ ঘর্ষণ কোণ সমান ঘর্ষণ গুণাঙ্ক। tan অফ ঘর্ষণ কোণ সমান ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে বারবার একটা কথা বলে আসছি, বিরক্ত করে ফেলছি, যে সবসময় এই এমজি এবং আর সমান নয়। তার একটা টেস্ট আমি নেব এবং একটা কাজ করব, একটা এক্সপেরিমেন্ট করা দরকার ছোট্ট করে। আচ্ছা ঠিক আছে, এই বোর্ডটা নেওয়া যাক। আচ্ছা, আশা করি তোমরা এই লেভেলটা দেখতে পাচ্ছ, আই হোপ দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি এটা অনুভূমিক করে রাখার চেষ্টা করছি। এই আমার একটা পেন এর উপরে আছে। আমি এখন বাহাতটা ক্রমান্বয়ের উপর দিকে তুলছি, লক্ষ্য করো। ফলে এই দাগ থেকে এই দাগটা দেখতে পাচ্ছ কিনা বোঝা যাচ্ছে না, এই দাগ থেকে তাও না দেখতে পাচ্ছ, এবার দেখতে পাবা তাও উপরে যাচ্ছে না বাবা। এই রেখাটা আর এই রেখাটার মধ্যে কোণ উৎপন্ন করছে, দেখতে পাচ্ছ নিঃসন্দেহে, নাকি? পাওয়ার কথা, না পেলে কিছু করার নাই, দুঃখ পেও না। দেখেই বুঝতে পারছো কি চাচ্ছি আস্তে আস্তে। ওকে, আমি ক্রমান্বয়ে চাচ্ছি, ক্রমান্বয়ে চাচ্ছি চাচ্ছি উচ্চার করছি, কোন বড় হচ্ছে, কোন বড় হচ্ছে, এই দেখো চলতে শুরু করেছে। যখন এ বরাবর ছিল তখন কিন্তু সে চলছিল না, অনুভূমিক হয়েছিল, কোনো ভাবেই তার চলার কোনো কারণ নেই, কোনো দিকে বল কাজ করছে না। আমি যখন আস্তে করে এটাকে আস্তে করে উপরে তোলা শুরু করলাম, একটা মাথা আর একটা মাথা রেখে দিয়েছি, তখন দেখো এ এ এ এ এ এ এ এ এ এই চলতে শুরু করেছে। অর্থাৎ এই কোণ পর্যন্ত, এই কোণ পর্যন্ত সে স্থির, তার চেয়ে বেশি হলে চলতে শুরু করছে, সে এই কোণটাকে বলি স্থিতি কোণ। আচ্ছা, এই ধরো আমার ভূমি আর এই ধরো আমার এই বোর্ডটা, এই কোণটা হচ্ছে স্থিতি কোণ থিটা। এখানে আমার বস্তুটা এই বরাবর আছে, এর ওজন এমজি এই দিকে ক্রিয়া করছে। আচ্ছা, আমি তোমাদের জ্যামিতিক ভাবে বোঝার সুবিধার জন্য এর ভাগ কেন্দ্র না দেখিয়ে আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, এটা তো এর উপরে ভূমির উপর লম্ব, নো ডাউট। তাহলে এটা থিটা হলে এটা হচ্ছে নিঃসন্দেহে 90 মাইনাস থিটা। ওকে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা এক সমকোণ চলে গেল, তাহলে এ কোণ প্লাস এ কোণ সমান এক সমকোণ, অতএব এটা থিটা হয়, এটা 90 মাইনাস থিটা। এই বস্তুটা এর উপরে আছে এই বরাবর,
অতএব এই বস্তুটা এই বোর্ডের উপরে এই বরাবর প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। আমি এদিকে যদি মারি এইটা ধাক্কা দিবে, আমি এই বরাবর যদি মারি এই বরাবর ধাক্কা দিবে, আমি যদি এই বরাবর মারি এই বরাবর দিবে। এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে প্রতিক্রিয়া। আমার এটা টেবিলের উপরে এটা আছে, এই বরাবর আমার ক্রিয়া, এই বরাবর প্রতিক্রিয়া। আচ্ছা, এই ওজনটাকে আমি দুটো অংশে ভাগ করি, একটা এর সমান্তরালে আর একটা এর উপর লম্ব। নিঃসন্দেহে এই কোণটা আমার থিটা, কেননা এই কোণটা আমার 90 ডিগ্রি, টোটাল কোণটা 90 ডিগ্রি, তার মধ্যে 90 মাইনাস থিটা, সুতরাং এই কোণটা আমার থিটা। সুতরাং এই 90, তাহলে এর একটা উপাংশ আমি লম্ব উপাংশ নিলাম, এটা আমার কোণের কাছের বাহু, তাহলে এটা হলো mg cos অফ থিটা, আর এটা হচ্ছে নিঃসন্দেহে সামনের বাহু, মানে এটা, মানে mg sin থিটা। এই mg sin একটু বড় করে লিখলে মানে ভালো হতো, mg sin থিটা। এই বলটার কারণে এ গড়িয়ে নামানোর চেষ্টা করছে। ওকে, ফলে এই মসৃণ তলের সঙ্গে ঘষা খাচ্ছে কিনা বলো? তাহলে যদি এদিক আসতে চাই তাহলে আমার একটা ঘর্ষণ বল এদিক কাজ করছে F। যে কোণে আনলে থিটা বাড়ার সঙ্গে সঙ্গে সাইন থিটার মানটা বাড়বে, সাইন 90 ইকুয়াল টু 1, সাইন 0 ইকুয়াল টু 0। আমার কোণ যত বাড়বে সাইন থিটার মান তত বাড়বে, ফলে এমনি সাইন থিটার মান বাড়বে। এই মান বাড়তে বাড়তে যে সময় আমার এই মানটা এই ঘর্ষণ বলের সমান হবে তখন চলতে শুরু করবে। ওকে, তাহলে নিঃসন্দেহে লিখতে পারি F ইকুয়াল টু mg sin থিটা ঘর্ষণ বল, আর প্রতিক্রিয়া বল নিঃসন্দেহে mg cos থিটা, mg cos থিটা। আমি কি দেখাতে বললাম যে সব সময় প্রতিক্রিয়া বল সমান mg হয় না? মাথায় রেখো, সব সময় প্রতিক্রিয়া বল mg হয় না। যখন ওজন সরাসরি প্রতিক্রিয়া বলের সাথে সম্পর্কিত হয় কেবলমাত্র এবং একমাত্র তখনই প্রতিক্রিয়া বল ওজন মানে বস্তুর mg বলের সমান হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমি ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান F বাই R ইকুয়াল টু কত হচ্ছে বলো? F ইকুয়াল টু mg sin থিটা, mg sin থিটা, আর প্রতিক্রিয়া বল mg cos থিটা। mg কেটে যায়, তাহলে মিউ সমান থাকে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। বাট মিউ ইকুয়াল টু tan ল্যাম্ডা আমরা পেয়েছি, tan ল্যাম্ডা। তাহলে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু ল্যাম্ডা। স্থিতি কোণ বা স্থিতি ঘর্ষণ কোণ ইকুয়াল টু ঘর্ষণ কোণ বা সরাসরি স্থিতি কোণ, যে কোণ পর্যন্ত স্থির থাকে, মানে যে কোণে আসলে কেবল চলতে শুরু করে সেই কোণটাই হচ্ছে আমার ঘর্ষণ কোণ। খুবই গুরুত্বপূর্ণ কথা। ওকে, অনেক আলোচনা করে ফেলেছি। থ্যাংক ইউ, নো মোর টুডে। আবার আগামী দিন আলোচনা হবে। ভালো থাকবে।